প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রণ ও ব্রণের গর্তের যে চিকিৎসা এবং এর ট্রিটমেন্ট কিভাবে করা যায়। দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই অতিথির সঙ্গে। ডাক্তার ইশরাত জাহান ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, অনুষ্ঠানের শুরুতেই যেটি আমরা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব ব্রণ ও ব্রণের যে গর্ত হয় এটার যে প্রতিরোধ কিভাবে করা যায়, এটা ট্রিটমেন্ট কিভাবে করা যায়। প্রথমে আপনার কাছে প্রশ্ন, আসলে এই ব্রণটা আসলে কেন হয়ে থাকে? আসলে ব্রণ হচ্ছে আমাদের স্কিনের নিচে সেবাসিয়াস গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে, এটা সবারই থাকে। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হরমোনাল একটা হরমোন আছে অ্যান্ড্রোজেন হরমোন যখন খুব বেশি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেবাসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন সেবাম সেটা বেশি হয়। অর্থাৎ আমাদের যে তেল গ্রন্থি আছে, তেল গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণ তেল প্রোডাকশন হয়। তো এই হরমোনের প্রভাবে দেখা যায় যে একজন মানুষের বয়সন্ধিকালে অতিরিক্ত পরিমাণ তেল প্রোডাকশনের জন্য এই সেবাসিয়াস গ্ল্যান্ডের যে নালীটা আছে সেই নালীটা ব্লক হয়ে যায়। এবং ব্লক হয়ে যাওয়ার কারণে সেখানে প্রথমে তৈরি হয় ব্ল্যাক হেয়ারস এবং হোয়াইট হেয়ারস, এবং এরপর একটা ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হয় প্রোপানিব্যাকটেরিয়াম একনি। ওই ব্যাকটেরিয়াটার জন্য খুব একটা ফেভারেবল এনভায়রনমেন্ট যখন তৈরি হয় অতিরিক্ত তেল প্রোডাকশনের জন্য, তখন দেখা যায় যে পাস্তুল তৈরি হয় এবং পাস্তুল থেকে বিভিন্ন ধরনের সিস্টিক একনি, নোডুলার একনি তৈরি হয়। তো এইভাবে দেখা যায় যে একজন মানুষের টিনেজ লাইফ থেকে ব্রণটা শুরু হয়। আচ্ছা, আর যদি খুব সাধারণভাবে আমরা জানতে চাই, আমাদের দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন, যে আসলে সাধারণ কিছু কারণ রয়েছে সেটি আপনার কাছে জানতে চাই। সাধারণ কিছু কারণ আছে, ব্রণ হওয়ার সাধারণ কিছু কারণ যদি জানতে চান, সেক্ষেত্রে প্রথমত সেটা হচ্ছে বংশগত। যাদের বংশগত হিস্ট্রি থাকে তাদের একটু কেয়ারফুল থাকা প্রয়োজন। এছাড়া দেখা যায় যে যাদের স্কিন অতিরিক্ত পরিমাণ অয়েলি, তারা যদি খুব বেশি বাইরে যায় বা অতিরিক্ত পরিমাণ সান এক্সপোজারে আসে, তাদের ক্ষেত্রে ব্রণ হতে পারে। অয়েলি স্কিনের যারা আছে তাদের একটু ফ্রিকোয়েন্টলি মুখটা ওয়াশ করা প্রয়োজন এবং খুব বেশি সান এক্সপোজার বাড়তি যত্ন প্রয়োজন। খুব বেশি সান এক্সপোজারে না যাওয়াটাই তাদের জন্য ভালো। এছাড়াও যারা হচ্ছে হরমোনাল প্রবলেম আছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা ডিজিজ খুবই কমন এখন। এই ডিজিজের একটা সিমটম হচ্ছে একনি। এই ডিজিজ যাদের থাকে তাদেরও দেখা যায় যে বয়সন্ধিকালে অবশ্যই একনি হবে। এছাড়াও আরও কিছু হরমোনাল ডিসঅর্ডারের মধ্যে হয়েছে থাইরয়েড ডিসঅর্ডার, এবং লাইফস্টাইলের মধ্যে যেমন হচ্ছে কেউ যদি রাতের ঘুমটা স্কিপ করে সেক্ষেত্রে বয়সন্ধিকালে অবশ্যই তার ব্রণ হবে। অনেকের দেখা যায় যে প্রেগনেন্সিতে ব্রণ আসে, যেটা প্রেগনেন্সির পরে আবার। এই যে ঘুমের কথাটা আপনি বলছেন, আসলে শুধুমাত্র বয়সন্ধিকালে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই কিন্তু আসলে যে ঘুমটা যদি কম হয়, পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রণের সমস্যাটা হয়ে থাকে। জি, যে কোনো বয়সের ক্ষেত্রে এটা হতে পারে। শুধু ব্রণ না, স্কিনের যে কোনো প্রবলেমই ঘুমের সাথে খুবই রিলেটেড। যদি একজন মানুষের পর্যাপ্ত পরিমাণ রাতের ঘুম না হয়, তাহলে তার শরীরে যে ভালো হরমোনগুলো আছে সেগুলো কাজ করে না, যার কারণে দেখা যায় যে স্কিনে নানা ধরনের ডিসঅর্ডার দেখা দেয় এবং এইজিং এর সাইনগুলো খুব তাড়াতাড়ি আসে। আচ্ছা, স্ট্রেসের সাথে আসলে এটা সম্পর্ক কি? স্ট্রেসের সাথে স্কিনের যে কোনো ডিসঅর্ডারের একটা খুব ভালো কানেকশন আছে, কারণ স্ট্রেসের জন্য যে হরমোন রিলিজ হয়, সেই হরমোনটা আমাদের একনি বলেন, মেস্তা বলেন, সেটা সবগুলোকে অ্যাগ্রাভেট করে। আমরা যেটা জানি আসলে স্ট্রেস হচ্ছে সব ধরনের ডিজিজকে ওয়েলকাম করে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে যে আসলে এটাকে প্রতিরোধ করার জন্য খুব সাধারণ কিছু পরামর্শ যদি আপনি আমাদেরকে দিতেন। জি, ধন্যবাদ। আসলে ব্রণ দেখা যায় যে টিনেজ লাইফে যারা থাকে তারা ব্রণ নিয়ে খুব বেশি সাফার করে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্রণটা এতটাই সিভিয়ার আকার ধারণ করে সে বাসার বাইরে যেতেও লজ্জা বোধ করে বা কারোর সামনে আসতেও সে একটু
লজ্জাবোধ করে। তো সেক্ষেত্রে কি ব্রণটা কিন্তু 100% কিউরেবল একটা ডিজিজ যদি প্রাইমারি স্টেজে সে একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যায়। এক্ষেত্রে ব্রণের ক্ষেত্রে প্রথম থেকেই শুরু করতে হয়, ফেস ওয়াশ থেকেই শুরু করতে হবে। শুধু যে একটা ব্রণের একটা ক্রিম ব্যবহার করলে চাচ্ছিলাম আসলে ঘরোয়া কি পদ্ধতি রয়েছে এটাকে স্কিনটাকে ভালো রাখার জন্য? জি জি, প্রথমে আমি যদি বলি ঘরোয়া পদ্ধতির ক্ষেত্রে প্রথমে তাকে একটা ভালো সানস্ক্রিন চুজ করতে হবে। তার স্কিন যেহেতু ওয়েলি স্কিনে ব্রণের সমস্যাটা বেশি হয়, এই জন্য যাদের ব্রণ আছে তাদের অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত যে ফেস ওয়াশগুলো আছে সেগুলি ব্যবহার করতে হবে। ব্যবহারের পর সে একটা সানস্ক্রিন, ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবে, সান প্রোটেকশন ফ্যাক্টর 30 থেকে 50-র মধ্যে যে সানস্ক্রিনগুলো আছে। এবং এখন বাজারে যাদের ব্রণ আছে, ব্রণের জন্য স্পেশাল কিছু সানস্ক্রিন আছে, তারা এই সানস্ক্রিনগুলো ব্যবহার করলে দেখা যায় যে সানের জন্য যে ব্রণটা যে বাড়ে সেইটা থেকে তারা রক্ষা পাবে। অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল ব্যবহার কিন্তু ব্রণটাকে অ্যাগ্রাভেট করে, তাই অতিরিক্ত পরিমাণ কিছুই ভালো না। তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় বলছিলেন বারবার যে সানস্ক্রিনের ক্ষেত্রে যে SPF 30 or 35 দেখে ইউজ করার জন্য অনেকে কিন্তু শুধুমাত্র সানব্লক দেখেই কিনে ফেলছে এবং সেটা ইউজ করছে। তো আপনার পরামর্শ হচ্ছে যে SPFটা দেখে তারপরে তার স্কিন টাইপ অনুযায়ী সেটা ইউজ করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডার্মা কসমেটিক যে সানস্ক্রিনগুলো আছে সেগুলি ব্যবহার করতে হবে। কসমেটিক যে সানস্ক্রিনগুলো আছে, মানে যেই সানস্ক্রিনগুলি নর্মাল দোকানে পাওয়া যায়, এই সানস্ক্রিনগুলো কিন্তু প্রপার রিসার্চ হয় না। এই সানস্ক্রিনগুলি আসলে SPF দিয়েছে নাকি বা SPFটা কতটুকু এটা নিয়ে কিন্তু প্রপার রিসার্চ হয় না। কিন্তু ডার্মা কসমেটিক যে সানস্ক্রিনগুলো আছে, অর্থাৎ যেগুলি ফার্মেসিতে পাওয়া যায়, ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, সেগুলো হচ্ছে প্রপার রিসার্চ করে সানস্ক্রিনটা বের হয়। তো এগুলোর সানস্ক্রিনগুলো SPFটা হচ্ছে অথেন্টিক, সেজন্য ডার্মা কসমেটিক সানস্ক্রিন SPF 30 থেকে 50-র মধ্যে ইউজ করা উচিত। সানস্ক্রিনের পর যেটা করতে হবে যে রাতের বেলা সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা আবার ক্লিন করতে হবে। এবং একনিটা যদি মাইল্ড পর্যায়ে থাকে, ব্রণটা যদি মাইল্ড পর্যায়ে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারে, যেমন বেঞ্জাল পারক্সাইড, রেটিনয়েড, এই টপিক্যাল ক্রিমগুলি ব্রণে যদি ইউজ করে তাহলে দেখা যায় যে ব্রণটা যদি মাইল্ড পর্যায়ে থাকে সেক্ষেত্রে খুব সহজেই কিউর হয়ে যায়। তো এরপর মাইল্ড পর্যায়ের পর মডারেট পর্যায়ে যে ব্রণগুলো আসে যেগুলো হচ্ছে একটু বড় 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 টাইপের যে ব্রণ, বা দেখা যায় যে খুব ফ্রিকোয়েন্টলি তার সপ্তাহে অনেক বেশি ব্রণ হচ্ছে, ব্রণ দিয়ে মুখ ভরে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা প্রথমত অ্যান্টিবায়োটিকে চলে যাই। অ্যান্টিফাঙ্গাল কিছু ইনফেকশন দেখা দেয়। জি, অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা সাধারণত ডক্সিসাইক্লিন বা এজিথ্রোমাইসিন এই জাতীয় কিছু অ্যান্টিবায়োটিক দেই, এবং অ্যান্টিবায়োটিকগুলো 3 মাস কোর্সে 3 মাসের একটা কোর্স কমপ্লিট করতে বলি। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোর্সটা যদি সে কমপ্লিট করে এবং আদার্স যেই রুলসগুলো আমি বললাম সেগুলো যদি সে ফলো করে, তাহলে দেখা যায় যে তার যে ব্রণটা সেটা অনেকাংশেই কিউর হয়ে যায়। এক্ষেত্রে খাদ্যাভ্যাসের একটা ভূমিকা আছে। কিছু কিছু রিসার্চে বিষয়টা আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যে ট্রিটমেন্টের কথা বলছি, খাদ্যের সাথে আসলে এটা সম্পর্ক কি? জি, আসলে খাদ্যাভ্যাসের সাথে সবকিছুই সম্পর্ক আছে, যেহেতু আমাদের ফেসটা আমাদের ইন্টারনাল অর্গানের একটা রিফ্লেকশন। তো এক্ষেত্রে যেটা এখন রিসেন্ট রিসার্চে যেটা এসেছে সেটা হচ্ছে যে সুগার জাতীয় যে খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবারগুলো, সেগুলো একনিকে অনেকটা অ্যাগ্রাভেট করে। এছাড়া মিল্ক জাতীয় ডায়েরি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও অনেকটা একনিকে অ্যাগ্রাভেট করে। একেবারে যে মিল জাতীয় খাবার খাবে না সেটা না, একটু কম অ্যামাউন্টে খাবে এবং সুগারটা টোটালি অ্যাভয়েড করাটাই ভালো। বিষয়টা যদি জানতে চাই যে আসলে যাদের এন্টিজেন প্রবলেম আছে তারাই শুধুমাত্র অ্যাভয়েড করবে, নাকি সব ধরনের যাদের একনি প্রবলেম আছে তারাই মিলটা অ্যাভয়েড করবে? এই বিষয়টি একটু পরিষ্কার করে যদি বলতেন। আসলে মিল জাতীয় খাবার একটা মানুষের গ্রোয়িং এজে কিন্তু মিলটা খুব বেশি নিউট্রিয়েন্টস, প্রোটিনের চাহিদাটা পূরণ করে। তো এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু একনি যখন রিসার্চ করা হয়েছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেলে ব্রণটা বাড়ে। তো এক্ষেত্রে আমি পার্সোনালি পেশেন্টদেরকে যেটা সাজেস্ট করি যে একেবারেই মিলটা অ্যাভয়েড না করে মিলটা একটু পরিমিত পরিমাণে খাওয়া। কারণ মিল যদি একেবারে অ্যাভয়েড করে সেক্ষেত্রে কিন্তু তার সেই গ্রোথটা, যেহেতু গ্রোয়িং এজেই বেশি একনি হয়, তার কিন্তু গ্রোথটা ভালো হবে না। তো একটু পরিমিত পরিমাণে খাওয়া, একেবারে খুব বেশি না খেলে দেখা যায় যে একনিটা অতটা অ্যাগ্রাভেট করে না। লেজারের ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, যেটি অনেকের আসলে প্রশ্ন যে লেজার করলে স্কিনের কিছু সাইড ইফেক্ট হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। বিভিন্ন ধরনের লেজার আছে। তো লেজার আসলে খুবই ইমিডিয়েট একটা রে, এটা খুব রিসার্চ করে বের করা হয়েছে। এই রেটা, লেজারের যে মধ্যে যে রে ব্যবহার করা হয়, এই রেটা খুবই লো ফ্রিকোয়েন্সির রে। তো এই এমনভাবে লো ফ্রিকোয়েন্সির রেটা লেজারে ইউজ করা হয়, এই মেশিনগুলোতে ইউজ করা হয়, যেটা স্কিনের যেই অর্গানটা, মানে যেই জায়গাটাকে আমি টার্গেট করব সেই জায়গাতেই থাকবে, আদার্স এরিয়াতে এই লেজার রেটা ছড়ায় না। তো
এই জন্য আসলে লেজার রেটা আসলে যত মানে একটা গুজব ছড়িয়ে গেছে যে লেজার রেট নানা ধরনের ক্ষতি হয়, যেহেতু এটা ইমিডিয়েট রে এবং এটা টার্গেটেড এরিয়াতে থাকে, এই জন্য ক্ষতির সম্ভাবনা খুবই কম। আচ্ছা। এবং লেজার রে যদি ক্ষতি করতো তাহলে কিন্তু চিকিৎসকরা করতো না, যেহেতু যে অ্যাপ্লাই করছে লেজার এটা তার শরীরেও কিন্তু পড়ছে এটা, যদি ওই রকমভাবে ক্ষতি হতো তাহলে কিন্তু কোনো চিকিৎসক আর লেজার রে দিয়ে কাজ করতো না। সত্যিই তাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা টিনেজাররা তারা মনে করে যে আমার স্কিনে যেহেতু ব্রণের কিছু সমস্যা রয়েছে আমি করতে পারবো কিনা, প্রশ্নটি একটু থেকে যায়, এই ব্যাপারে কি বলবেন আপনি? আসলে টিনেজারদের ক্ষেত্রেও লেজার ট্রিটমেন্টটা করা হয়, তবে সেক্ষেত্রে হচ্ছে যখন একনিটা হচ্ছে মডারেট পর্যায়ে চলে যায় তখন আমরা লেজার ট্রিটমেন্ট বা আদার যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আছে সেগুলোর পরামর্শ দিয়ে থাকি। মাইল্ড স্টেজে টপিক্যাল ক্রিম দিয়ে হয়ে যায়, বা মডারেট যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকে হয়ে যায়, কিন্তু সিভিয়ার একনি যেগুলো সেগুলো দেখা যায় যে এগুলোতে রেসপন্স করে না। সেক্ষেত্রে আমরা আইসোটেটুনিয়ন নামে একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা দিই, পাশাপাশি কিছু ইনক্লিনিক প্রসিডিউর করে থাকি। তো এই ইনক্লিনিক প্রসিডিউরের মধ্যে আমরা একটা লেজার করি, সেটা হচ্ছে CO2 লেজার। তো CO2 লেজার যেটা, সেটা হচ্ছে খুবই লো ফ্রিকোয়েন্সি একটা লেজার এবং এটা শুধু একনিটাকে টার্গেট করে। এবং এটা হচ্ছে একনির মানে সিবেশিয়াস গ্ল্যান্ডের যে ওপেনিংটা আছে, যে ওপেনিংটা হচ্ছে সেবাম দিয়ে ক্লগড হয়ে যায়, সেই ক্লগটাকে আবার ওপেন করে দেয় এবং ভিতরের যেই সেবামটা জমে থাকে সেটাকে বের করে দেয়, যার কারণ হচ্ছে একনিটা ওয়ান সিটিংয়ে একেবারে কিউর হয়ে যায়। তো খুবই অ্যামেজিং একটা লেজার CO2 লেজার। এছাড়াও যাদের ক্ষেত্রে মাইল্ড একনি বা সিস্টিক একনি আছে তাদের ক্ষেত্রে আমরা মাইক্রোনিউডলিংও করে থাকি। এক্ষেত্রে খুবই স্ট্রং একনি রিমুভিং যে সেরামগুলো আছে সেই সেরামগুলো দিয়ে মাইক্রোনিউডলিং করা হয়। এবং আমরা যখন টপিক্যালি কোনো সেরাম অ্যাপ্লাই করি সেটা কিন্তু স্কিনের ডিপ লেয়ারে যায় না, কিন্তু এটা যখন মাইক্রোনিউডলিং দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে এটা স্কিনের ডিপ লেয়ারে গিয়ে একনিটাকে তাড়াতাড়ি কিউর করে। অ্যাডভান্স প্রসিডিউরগুলোর সাহায্যে খুব সহজেই কিন্তু অনেক ধরনের আসলে ট্রিটমেন্টের কথা বলছেন। অনেকে আসলে মনে করে যে আমি এত ধরনের ট্রিটমেন্ট করতে চাই না, ঘরোয়াভাবে কিভাবে আসলে কি করা যায়? অনেকে আছে যারা স্কিনকে ভালো রাখার জন্য টোনার ইউজ করছে, ক্লিনজার ইউজ করছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? এটা আসলে কতটুকু জরুরি? জি ধন্যবাদ। আসলে ক্লিনজার তো স্কিন ক্লিন রাখার জন্য তো ক্লিনজার অবশ্যই ব্যবহার করতে হবে। এবং তবে ক্লিনজারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেটা করি যে একজন একটা ক্লিনজার ভালো বললো, অন্যজন সেই ক্লিনজারটাই ব্যবহার করে, কিন্তু সেক্ষেত্রে যেটা করতে হবে যে ত্বকের ধরন বুঝে তারপর ক্লিনজার ব্যবহার করতে হবে। এক একজনের ক্ষেত্রে এক এক ক্লিনজার ভালো। তো স্কিনের ধরন বুঝে, যেমন ড্রাই স্কিনের জন্য কিন্তু ওয়েল বেসড যেই ক্লিনজারগুলো আছে, যেই ফোমিং জেলগুলো আছে সেগুলো ভালো। আবার যাদের ক্ষেত্রে ওয়েলি স্কিন তাদের ক্ষেত্রে স্যালিসাইলিক বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত যে ক্লিনজার সেটা ব্যবহার করতে পারে। আর টোনারের ক্ষেত্রে যাদের স্কিন ওয়েলি বা যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা টোনার ব্যবহার করতে পারে। আর ড্রাই স্কিনের ক্ষেত্রে টোনার খুব একটা যে উপকারী সেরকম না। আমি আসলে স্কিন কেয়ারের ক্ষেত্রে সবসময় বলি যে স্কিনের ক্ষেত্রে যতটা সম্ভব কম কেমিক্যাল ব্যবহার করা যায় ততটাই ভালো। স্কিনের টাইপ অনুযায়ী আসলে এটা ইউজ করা উচিত। আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা একটু দেখে নিই আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত পুষ্টি বিষয়ক আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্য গুণের ব্যাপারে আমাদের পুষ্টিবিদেরা কি বলছে। 5 বছরের বেশি বয়সী যে শিশুরা রয়েছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার তালিকায় কোন ধরনের খাবার রাখা উচিত, এটা এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু কিছুদিন আগে স্কুল কলেজ খুলে দিয়েছে, সেহেতু আমাদের ছোট ছোট সোনামণিরা কিন্তু এখন স্কুলে যাচ্ছে এবং তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, ইমিউনিটি বুস্ট আপ করার জন্য তাদের খাবারে কিন্তু আমাদের পরিবর্তন আনা উচিত এবং অবশ্যই পুষ্টিকর হেলদি খাবারগুলো তাদের খাবারে আমাদের রাখতে হবে। যেহেতু এই সময়টাতে শিশু বাহিরে যাচ্ছে, তাদেরকে অবশ্যই যাতে পরিপূর্ণভাবে তারা স্বাস্থ্যবিধি মেনে চলে এবং বাসায় এসে যাতে তারা সেই স্বাস্থ্যবিধি মেনটেন করে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেয়, যাতে নিয়মিত হাত ধোয়, সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি কিন্তু একটা বাচ্চাকে, বিশেষ করে 5+ শিশু যারা রয়েছেন তাদের কিন্তু আপনার খাবার তালিকায় মাকে অবশ্যই কিছু খাবার রাখতে হবে। যেমন এই সময়টা শিশু যেহেতু স্কুলে যাচ্ছে, টিফিনে কিন্তু অনেক সময় দেখা যায় যে আগে বাচ্চারা নুডলস, পাস্তা এগুলো নিয়ে যেত এবং দেখা যায় টিফিন মানেই আমরা মনে করি যে নুডলস, পাস্তা, এর বাহিরে যে আপনার ফ্রুটস, যে আমাদের দেশীয় যে ফল কিংবা যে ধরনের বিভিন্ন ধরনের মৌসুমি ফল বা আরও যে ফল রয়েছে, এগুলোও যে নাস্তা হিসেবে শিশুকে দেয়া যায়, এটা কিন্তু আমরা মায়েরাই শিশুকে অভ্যস্ত করি না। যেহেতু ব্রেকফাস্টটা শিশুদের জন্য খুবই জরুরি,
সেহেতু সকালবেলা অনেক বাচ্চাই রয়েছে যে স্কুলে যাওয়ার আগের মুহূর্তে ব্রেকফাস্ট করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সময় বাচ্চাদেরকে দেখা যায় সকালবেলা 1 পিস পাউরুটি বা 2 পিস পাউরুটি, সেটা কিন্তু পিনাট বাটার রয়েছে কিংবা আনসল্টেড বাটার যেগুলো রয়েছে সেটা দিয়ে খাওয়াতে পারি। পাশাপাশি যদি একটা ডিম ভাজি বা পানি পোস্ট করে দেওয়া যায় বা ডিমের অমলেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় তার নাস্তাটা একটা ফুল কমপ্লিট হেলদি নাস্তা হয়ে গেল। এর পাশাপাশি যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ খাইয়েও কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠানো যেতে পারে। স্কুলের টিফিনে আপনি নাস্তা হিসেবে কি রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি শুরুতেই বলেছি যে আপনি নুডলস, পাস্তা এগুলো না দিয়ে আপনি কিন্তু হেলদি ফ্রুটস যেগুলো রয়েছে, রঙিন ফলমূল যেগুলো রয়েছে, যেমন আপনার এখন কিন্তু সিজনাল যে আমড়া পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু 2 থেকে 3টা আমড়া কেটে বাচ্চাকে নাস্তা গ্রহণ করার জন্য দিতে পারেন। কিংবা কিন্তু আপনি তাকে একটা কলা দিয়ে দিতে পারেন, 1টা বা 2টা কলা, আপনি 3 থেকে 4টা খেজুর বা 1 মুঠো বাদাম, এগুলো সবই কিন্তু নাস্তা হিসেবে শিশুকে দেওয়া যায়। আসলে আমরাই শিশুদেরকে অভ্যস্ত করি না এই ধরনের খাবারগুলোকে নাস্তা হিসেবে অ্যাকসেপ্ট করতে। যেহেতু এখন করোনাকালীন সময়ে বাচ্চারা বাহিরে যাচ্ছে, সেহেতু বাহির থেকে যাতে তারা কোনো ধরনের খাবার কিনে টিফিনে না খায়, সেজন্য কিন্তু আমাদের অবশ্যই বাসা থেকে নাস্তা দিয়ে দিতে হবে। আপনি চাইলে কিন্তু খিচুড়িটাও নাস্তা হিসেবে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খিচুড়িতে আপনি চাল, 2-3 প্রকারের ডাল এবং তেল বা ঘি ব্যবহার করতে হবে। সবজি হিসেবে আপনি 2 থেকে 3 প্রকারের সবজি ব্যবহার করতে পারেন এবং মুরগির মাংসটা কিন্তু এই সময় ব্যবহার করা যায়। এবং ডিমও অবশ্যই আপনি চাইলে একটা ডিম সেদ্ধ দিতে পারেন। এবং চিকেন দিয়ে আপনি যখন খিচুড়িটা করে দিবেন, সেখানে কিন্তু 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ খিচুড়িও যদি শিশু খায় টিফিনে, সেটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং দেখা যাবে যে যেহেতু আপনি খিচুড়িতে ঘি ব্যবহার করছেন, সেহেতু ঘিটা কিন্তু দেখা যায় শিশুকে সারাদিন অ্যাক্টিভ রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। দুপুরবেলা বাসায় আসার পর দেখা যায় যদি তার লাঞ্চ টাইম আসতে অনেক দেরি হয়, যে সে হয়তো 11টা, 11:30টার দিকে চলে আসলো, লাঞ্চ ব্রেক তো সেই 2টার সময় বা 1টা বা 2টার সময় সে লাঞ্চ করবে, তাহলে ওই মুহূর্তে কিন্তু আপনি তাকে একটা ফ্রুটস শেক দিতে পারেন কিংবা মিল্ক শেক দেওয়া যেতে পারে। এতে কিন্তু দেখা যায় যে এই গরমের মধ্যে, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, এই গরমেও কিন্তু শিশুর পানি শূন্যতা বা পানির চাহিদা পূরণ হবে এবং পানি শূন্যতা হওয়ার কোনো চান্স থাকবে না। এর পাশাপাশি কিন্তু যে মিল্ক শেক, আপনি যদি মিল্ক দিয়ে বাদাম দিয়ে শেক করে দেন কিংবা কোনো ফ্রুটস দিয়ে মিল্ক দিয়ে একটু শেক করে দেন, তাতে কিন্তু শিশু পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণটাও পেয়ে যাবেন। দুপুরের খাবারে চেষ্টা করুন ভাত, সবজি, মাছ, মাংস এবং ডাল রাখার জন্য এবং শিশুর খাবারে অবশ্যই এই সময় লেবুটা যোগ করবেন। অনেকেই হয়তো খেতে চাইবে না, কিন্তু আস্তে আস্তে আপনাকে অভ্যস্ত করতে হবে যাতে খাওয়ার সময় শিশু লেবুটা গ্রহণ করে। এবং যদি না খায়, তাহলে খাওয়ার পরে আপনি কিন্তু 1 গ্লাস লেবু শরবতও শিশুকে দিতে পারেন, কারণ লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপর স্পেসিফিক কিছু নিউট্রিয়েন্টের কথা বলবো, যেগুলো শিশুর খাবার তালিকায় রাখতে হবে, যার মধ্যে প্রোটিন, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং ভিটামিন সি। প্রোটিন হলো মাছ, মাংস, ডিম, দুধ যদি খায় তাহলে তো কোনো কথা নেই। এবং এর পাশাপাশি জিঙ্ক হিসেবে কিন্তু আপনি বাদাম, বিচিযুক্ত খাবার, এগুলো শিশুর খাবারে রাখতে পারেন। এর পাশাপাশি ভিটামিন সি হিসেবে লেবু, কমলা, মাল্টা, এগুলো শিশুর খাবার তালিকায় রাখতে হবে। দেশীয় ফল আপনার আমড়া, জাম্বুরা, এগুলোতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন ডি হিসেবে আপনাকে অবশ্যই আমি বলবো যে শিশুকে 10টা থেকে 2টা এই সময়ের মধ্যে আপনি 20 থেকে 25 মিনিট সূর্যের আলোটা শিশুর গায়ে লাগতে দিন। তাতে কিন্তু দেখা যায় খুব সহজেই শিশুর শরীরে ভিটামিন ডি তৈরি হবে। সপ্তাহে 2 দিন করে সামুদ্রিক মাছ রাখতে পারেন, কড লিভার অয়েলটা দিতে পারেন, এতেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন এ যুক্ত খাবারও শিশুর জন্য খুব জরুরি। মিষ্টি কুমড়া, গাজর, এই ধরনের রঙিন যে শাকসবজি রয়েছে এবং ছোট মাছ রয়েছে, এগুলোও কিন্তু শিশুর দেখা যায় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমরা যেটি নিয়ে আসলে কথা বলছিলাম যে ব্রণের চিকিৎসার বিভিন্ন ঘরোয়া পদ্ধতি এবং আপনি আধুনিক বিভিন্ন চিকিৎসার ব্যাপারে আপনি কথা বলছিলেন। সব কিছু মিলে যদি আমরা বলি যে আসলে স্কিনকে ভালো রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য আমাদের আসলে কি করা উচিত? স্কিনকে ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য স্কিনে যতটুকু পরিমাণ কম কেমিক্যাল ইউজ করা দরকার ততটুকুই ভালো। এবং স্কিনের ডেইলি যে রুটিন, সেটার মধ্যে তো প্রথমে ক্লিনজিং, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, সেরাম এগুলো থাকবে। আচ্ছা, উইকলি যে রুটিন, সেটার মধ্যে অবশ্যই একটা মাস্ক আমরা রাখতে পারি এবং এক্সফোলিয়েশন করতে পারি। এই মাস্ক আমরা ঘরে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারি, আবার এক্সফোলিয়েন্টটাও ঘরে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারি, অথবা বাজারে বিভিন্ন ধরনের মাস্ক আছে, এই ধরনের মাস্ক আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা। আর যেটা মান্থলি স্কিনের যে কেয়ার, মান্থলি স্কিনের কেয়ারের মধ্যে আমরা
বিভিন্ন ধরনের স্কিনের যে ডেড সেল লেয়ার আছে, ডেড সেল লেয়ারগুলো রিমুভের জন্য বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, আচ্ছা। যেমন কেমিক্যাল পিল। এই ডেড সেলগুলো রিমুভ করার জন্য আসলে ফেশিয়াল কতটুকু উপকারী? জি, আমি সেটাই বলছিলাম। এই ডেড সেলগুলো রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের ফেশিয়াল করা যায়, যেমন হচ্ছে কেমিক্যাল পিল, হাইড্রোফেশিয়াল, অক্সিফেশিয়াল। এই ফেশিয়ালগুলো একদিকে যেমন স্কিনের ডেড সেল লেয়ারটা রিমুভ করে, ঠিক তেমনি স্কিনের মান্থলি যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা স্কিনের পোরগুলোর মধ্যে সাপ্লাই করে। আচ্ছা। তো এভাবে মান্থলি বা উইকলি বা ডেইলি যদি আমরা স্কিনের কেয়ার রাখি, তাহলে দেখা যায় যে স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলি খুব কম, অনেকটাই কমে যাবে। এবং সেই সাথে যদি আমরা যোগ করতে চাই যে আসলে পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক সুস্থতা সবকিছু মিলেই কিন্তু আসলে স্কিন এবং নিজের সুস্থতাটা বজায় রাখা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভির পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ব্রণ এবং এই চিকিৎসা কি এবং এই ট্রিটমেন্ট কিভাবে আসলে করা যায়, কিভাবে ঘরোয়াভাবে নিজের স্কিনের যত্ন নেওয়া যায়। আশা করি দর্শক আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নিই আমাদের আগামী পর্বে কি থাকছে। দাঁতের যে সমস্যা, তার মধ্যে অন্যতম সমস্যা বা বেশি যেটা পরিলক্ষিত হয় সেটা সাধারণত ডেন্টাল ক্যারিজ, দন্তক্ষয় এবং মাড়ি রোগ। এই দুটো ডিজিজ হলেও কমন, সবারই হয়ে থাকে। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে 50 আপ বয়স, 50 বা 60 বছরের উপর যখন হয়ে যায়, তখন কিন্তু আরও কিছু কিছু ডিজিজ আমাদের হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি বয়স্ক মহিলাদের সাধারণত বেশি হয়ে থাকে ড্রাই মাউথ সিনড্রোম। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনারা এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com-এ এবং এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান এবং আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আবারও আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।